আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমাকে বিয়ে করবেন মিস্টার রাজ ভাইয়া, প্লিজ প্লিজ বিয়ের জন্য রাজি হয়ে যান বলে বিরক্তিকর ভাবে তাকিয়ে থাকে। অনুর মুখে রাজকে বিয়ের জন্য এমন আকুল আবেদন শুনে এদিকে আরেকজন তেলে বেগুনে চলতে থাকে। বেচারা রাজ তার সামনে অনুকে দেখে বুঝতে পারে আজ আমার কপালে এই মেয়ের সাথে করে ঘূর্ণিঝড় আইলেকে আনবো। না জানি আজ আমার ভাগ্যে কি আছে। বলে মনে মনে দোয়া ইউনুস পাঠ করতে থাকে। এদিকে রক্তরাঙ্গা চোখ করে অনুর সামনে গিয়ে দাঁড়ায় আরিয়ান। আবির আরিয়ানের পাশে দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করছে তার বোন এখানে কি করতে আসছে, আর রাজের মতো প্লে বয়ের কাছে এসে কেন তার বোন বিয়ের কথা বলছে। হঠাৎ অনুর এমন কাহিনী দেখে আবিরের মাথা কাজ করছিল না, তাই সে নীরবে সবটা বুঝতে অযথা চেষ্টা করে সময় নষ্ট করছিল। আবিরের মাথা না কাজ করলে কি হবে, অন্যজনের মাথায় ঠিকই রক্ত টকবক করে ফুটছিল। আবির অনুকে কোনো কিছু বলার আগে অনুর গালে কষে 2-3টা থাপ্পড় পড়ে। অনু গালে হাত দিয়ে ছলছল নয়নের সামনের মানুষটার দিকে তাকিয়ে আছে। তোতলাতে তোতলাতে বলে, আরিয়ান ভাইয়া আমাকে। অনু কথাটা ক্লিয়ার করে বলার আগে আবারও আরিয়ান অনুকে একটা থাপ্পড় দিয়ে জোরে ভয়ার্ত কণ্ঠে বলে, নাক টিপলে এখনো দুধ বেয়ে পড়বে, সে আসছে ভার্সিটির নাম করে প্লে বয়কে বিয়ের প্রস্তাব দিতে। এই বেয়াদব মেয়ে, তোমার যে নিজের নাক লজ্জা বলতে নেই তা না হয় বুঝলাম, তবে তোমার সাথে যে আমাদের সম্মান জড়িয়ে আছে সেদিকে খেয়াল আছে? এবার আরিয়ানকে কিছুই বলে না, কারণ আরিয়ানের জায়গাতে আবিরের এই কাজ করা দরকার ছিল। আবির রাগী দৃষ্টিতে অনুর দিকে অগ্রসর হয়ে এসে ওর হাত চেপে ধরে বলে, তুই কোন কারণে ভার্সিটিতে প্রথম দিন এসেই এত ছেলে মেয়ের সামনে নিজে আত্মসম্মান বিসর্জন দিতে এসেছিস? অনু কান্না জড়িত কণ্ঠে বলে, ভাইয়া তোমরা আমার পুরো কথা শুনবার আগেই আমাকে আসামি বানিয়ে ফাঁসির রায় দিয়ে দিচ্ছ। সেখানে আমি আর কি বলবো বলো? আমি কি জানি না ইউনিভার্সিটিতে আমার জমরাজ থুকু আমার ভাইয়ারা পড়াশোনা করে? তাদের চোখের সামনে ভুল করেও তো ভুল করতে পারবো না, নয়তো কেউ একজন আজরাইল হয়ে আমার জান কবজ করে নিয়ে যাবে। তো আরিয়ান এসে দাঁতে দাঁত চেপে বলে, ফাইজলামি রেখে আমার কথার উত্তর দাও। রাজকে কেন বিয়ে করার জন্য প্রস্তাব দিচ্ছিলে? অনু মনে মনে বলে, রাজকে মনে ধরছে, রাজকে বিয়ে করে আমার বাপের জামাই বানাবো রে ভাই। তবে আপনার মুখের উপরে কথা কইতে পারবো না যমরাজজি, এমন কথা বলার তো সাহসই নাই। আবির বলে, কি হলো অনু, আরিয়ানের কথায় উত্তর দিচ্ছিস না কেন? এমন সময় সেখানে অনুর পাশেই ওর কয়েকজন ক্লাসমেট রিমা, আদিল, সবুজ, হৃদি এসে হাজির হয়। আরিয়ান ওদের সবাইকে একবার রাগে অগ্নিদৃষ্টিতে ভালো করে দেখে, এরপর অনুর দিকে একটা প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। অনু আবিরকে বলে, ভাইয়া তুমি তো রিমা আর রিদিকে চেনো, এরা দুজন আমাদের ভার্সিটির নতুন বন্ধু। তবে আমাদের পুরাতন বন্ধু এ হচ্ছে আদিল আর ও সবুজ। আরিয়ান বলে, বাবা, ভার্সিটিতে পা রাখতে না রাখতে তোর বোনের দেখ কত শত বন্ধুও জুটে গেছে দেখছিস। এমন সময় রিমা বলে, আরিয়ান ভাইয়া অনুর কোনো দোষ নেই আসলে। আবির রিমাকে থামিয়ে বলে, এই তোরে কি ওকালতি করতে ডাকছে এখানে? আগবা দিয়ে অনু হয়ে সাফাই গাইতে আসবি না, বুঝতে পারছিস? রিমার বুঝতে বাকি রইল না আজ অনুর কপালে দুঃখ আছে। আরিয়ানের যে রাগ, তার সাথে আবার আবিরও রেগে বোম্বাই মরিচ হয়ে আছে। হৃদি রিমাকে আস্তে করে বলে, আমাদের সবাই চুপ থাকাটাই উত্তম, নয়তো ডিটারজেন্ট পাউডার ছাড়াই ভালো করে ধুয়ে দেবে। অযথা এত পরিষ্কার হতে চাই না। একটু পর অনুদের সামনে একটা রেগিং করার গ্যাং এসে হাজির হয়। সেই দলের নেতৃত্ব দিচ্ছিল রাইদুল ইসলাম ইরাদ। ইরাদের সাথে তার বন্ধুদের দলও আছে। সেখানে রাইসা, ত্রিসা, সোহম আরও অনেকেই আছে। ইরাদ অনুর দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, বাপ্পা হিজাবি কন্যা, তুমি তো ফাটিয়ে দিয়েছ। তোমাকে যা টাস্ক দিয়েছি তা তো খুব ভালো মতো কমপ্লিট করেছ, কিন্তু এখানে এত মানুষের ভিড়ের কারণ কি শোনা? আরিয়ান আবির দুজনেই অনুর দিকে তাকিয়ে আছে। ওদের তাকিয়ে থাকা দেখে অনু মাথা নিচু করে রাখে। আবির অনুকে উদ্দেশ্য করে বলে, ছি ছি ছি, তুই শেষ পর্যন্ত বাজেটে প্রথম দিন রেগিংয়ের শিকার হয়েছিস। আমাদের 2 বছর বন্ধুত্ব নাক এইভাবে কাটতে লজ্জা করলো না একবারও? ইরাদ বলে, এই আবির, তোদের সাথে ওই মেয়ের কি সম্পর্ক রে? তোদের কেন এত দরদ উতলে পড়ছে? আর তোদের সম্পর্ক কিভাবে নষ্ট করছে? আরিয়ান বলে, ইরাদ, আমাদের পার্সোনাল ব্যাপারে তোর ওই লম্বা নাক না ঢুকালেও চলবে। ইরাদ বলে,
তোর পার্সোনাল ব্যাপার যখন, তখন তো নাক গলাতেই হবে, নয় আমার আবার পেটের ভাত হজম হবে না, তুই জানিস তো দোস্ত। আবির এসে বলে, ইরাদ, তুই আমাদের থেকে দূরে থাকবি। তোর মতো খারাপ কাজ আমরা করি না। সারাদিন লেখাপড়ার নামে কলেজে এসে গুন্ডামি করিস, অসহায় ছেলে মেয়েদের অযথা রেগিং করে বিরক্ত করিস। আরিয়ান আবিরকে সরিয়ে অনুর কাছে এসে বলে, তোমার থেকে এমন কিছু আশা কখনো করিনি। বলে ওরা চলে যেতে থাকে। এমন সময় অনু এসে রাজকে বাদুরের মতো থাপ্পড় দিতে শুরু করে। শালার রাজ, তুই আমার জীবনে কালো বিড়াল। যে সময় আমার সামনে আসিস তখনই আমাকে কোনো না কোনো বিপদের ধাক্কা দিয়ে ফেলেছিস। আজ ইউনিভার্সিটিতে প্রবেশ করার সময় তোর সাথে দেখা হয়েছে দেখে ওই বুইড়া বেটা আমারে তোর মতন লুচ্চা পোলার প্রপোজ করতে বলছে। তোরে আমি বাড়ি থেকে বেরোবার আগে বারবার ফোন দিয়ে নিষেধ করছি, আজ ইউনিভার্সিটিতে আসবি না, তবুও আসছিস কেন রে? কেন? হ্যাঁ, একদিন না আসলে কি হতো তোর? অনুর এমন উদ্ভট ব্যবহার আর কথায় সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। ইরাদ বলে, কি সুন্দরী, আগে থেকে মনে হচ্ছে তোমাদের চেনা জানা আছে। এবার অনু রাজকে ছেড়ে দিয়ে এসে সোজা ইরাদের গালে একটা থাপ্পড় মেরে দেয়। ইরাদ বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে থাপ্পড় দাও? অনু 2 হাত নোংরা পরিষ্কার করার মতো পরিষ্কার করতে করতে বলে, ইউনিভার্সিটিতে প্রবেশ করার পর যখন আপনি আমাকে এমন কাজ করতে বলছেন তখনই আপনার গালে বসিয়ে দেওয়া দরকার ছিল। তবে সমস্যা নেই, তখন ভুলে গেছি তো কি হয়েছে, এখন বসিয়ে দিয়েছি। বলে অনু সেখান থেকে চলে যেতে লাগে। তখন ইরাদ অনুর ওড়না পেছন থেকে টেনে ধরে। অনুর সামনে আরিয়ান দাঁড়িয়েছিল, সেই ইরাদের হাত থেকে অনুর ওড়নাটা ছাড়িয়ে নিয়ে আস্তে করে বলে, আর যাই করিস না কেন, আমার কলিজার দিকে হাত দিতে আসিস না প্লিজ। ইরাদ বলে, যে হাতের মালিক আমাকে স্পর্শ করার সাহস করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। আরিয়ান বলে, অনুকে সব বিপদ থেকে বাঁচাতে আমাকে ওর সামনে পাবি। ইরাদ একটা বাঁকা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। অনু আবিরকে জড়িয়ে ধরে কান্না করে বলে, ভাইয়া, আগে কেন বলো নাই তোমাদের ইউনিভার্সিটি আসলে এমন সব জঙ্গলি প্রাণী জগতের সাথে দেখা হবে? আরিয়ান অনুর কান টেনে ধরে বলে, সব সময় এত আগ বাড়িয়ে ঝামেলা বাঁধাতে কে বলে তোমাকে? কি দরকার ছিল অযথা ইরাদের গালে থাপ্পড় দেওয়ার? অনু বলে, আপনার কি দরকার ছিল আমাকে থাপ্পড় দেওয়ার? আমি যাদের জন্য থাপ্পড় খেয়েছি সবগুলারে ফেরত দিয়ে গায়ের জ্বালা মিটিয়ে নিয়েছি। আরিয়ান বলে, না, তোমাকে এই জীবনে মানুষের মতো করা সম্ভব না, মাফ চাই। এত কাহিনী শেষে রাজ এসে ওদের সবার সামনে দাঁড়িয়ে বলে, যত দোষ করবে অনু, তার শাস্তির ভাগীদার কেন আমাকে হতে হবে? কেউ কোনো উত্তর না দিয়ে যে যার মতো চলে যায়। এই তুমি কেমন বোন? হ্যাঁ, নিজেকে আমার বোন পরিচয় দিতে তোমার লজ্জা করছে না? কেউ তার ছোট বোনকে এইভাবে পরপুরুষের কাছে পাঠাতে পারে? কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম। আর তুমি তো আমার আপন বোন না, তোমার জন্য কেন আমি সুইসাইড করতে যাব? হ্যাঁ, তুই বা কেমন বোন, সারাদিন নিজেকে এত কাজের বলে দাবি করিস আর কাজের বেলা ফাঁকা কলসি? আমি মোটেই এমন না আপু। তুই যদি ওই ছেলের সাথে দেখা করতে না যাস তাহলে আমি হারপিক খেয়ে সুইসাইড করব, দেখে নিস। ভালো মানের বিষ ব্যবহার করতে, এসব টয়লেট পরিষ্কার করার জিনিস কেন খেতে যাবে? তুই বোন নামের কলঙ্ক। তাই বলে অনুর হাতে একটা অ্যাড্রেস দিয়ে সেখান থেকে আনিশা চলে যায়। অনু হাতে থাকা কাগজটা খুলে দেখে এটা একটা রেস্টুরেন্টের ঠিকানা। আল্লাহ জানে এইখানে গিয়ে আজ সে কোন বিপদে পড়বে। কপালে যাই থাক সমস্যা নেই, বোনের উপকার তো তাকে করতেই হবে। তাই সে চুপচাপ রেডি হয়ে হাতে থাকা রেস্টুরেন্টের ঠিকানাতে পৌঁছে যায়। অনু রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে অবাক, আল্লাহ, আমি এ কোথায় চলে আসছি? এত বড় রেস্টুরেন্ট, পুরো রেস্টুরেন্ট ফাঁকা, কোনো মানুষের নাম ঠিকানা নেই। তাহলে এখানে থাকার মানে হয় না, ফাঁকা স্থান মানে শয়তানের বাড়ি। এসব ভেবে বাইরে যাবে এমন সময় রেস্টুরেন্টের একজন কর্মচারী সেখানে প্রবেশ করে। অনুকে বলে, ম্যাম, আপনি কি আনিশা ম্যাডাম? অনু মাথা একবার দুদিকে ঘুরিয়ে না বলে, তারপর আবারও মাথা চাকিয়ে হ্যাঁ বোঝায়। সেই লোকটা অনুকে রেস্টুরেন্টের দোতলাতে চলে যেতে বলে। সেখানে তার জন্য কেউ একজন অপেক্ষা করছে। অনু মনের মাঝে অনেক সাহস নিয়ে সোজা দোতলাতে চলে যায়। সেখানে গিয়ে দেখে একটা টেবিলে একজন পুরুষ মানুষ বসে আছে, তবে তার চেহারাটা ঠিক দেখা যাচ্ছে না, কারণ সেই লোকটা মুখের সামনে একটা ফাইল নিয়ে তার ভেতরে ডুবে আছে। এসবে অনুর কোনো মাথা ব্যথা নেই, সে যে কাজ করতে আসছে তা করে চলে যাবে। সেই অনুযায়ী অনু লোকটার টেবিলের সামনে চেয়ারে বসে গড়গড় করে বলতে শুরু করে, এটা কি মগের মূল্য পেয়েছেন? বাচ্চা একটা মেয়েকে বিয়ে করবেন? আমরা কি বুঝি না? ওইসব খুব ভালো করেই বুঝি। বিয়ের পর বউকে ঠিকই সাথে রাখতে নিজের বাড়ি নিয়ে যাবেন, তখন লেখাপড়া সব চুল হতে যাবে। তাই আপনি এই বিয়ে করতে রাজি থাকলেও আমরা রাজি না।
বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। এদিকে নিজের মুখের সামনে থেকে ফাইলটা সরিয়ে সামনে বসে থাকা মেয়েটাকে দেখে চিৎকার করে বলে, তুমি এখানে কেন? অনু সামনের মানুষটার দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে বলে, আরিয়ান ভাইয়া আপনি এখানে? আরিয়ান বলে, তুমি এখানে কেন এসেছো? আর আনিশাকে কিভাবে জানো? সে কোথায়? তুমি বিয়ে নিয়ে পাকনামি করতে এসেছো? তোমার বাড়ির মানুষেরা জানে? অনু বলে, আপনিই বা কেমন মানুষ, লেখাপড়া কমপ্লিট না করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন? বিয়ের পর বউকে কি খাওয়াবেন আপনি? কি পড়াবেন? বিয়ের পর তো বউয়ের দায়িত্ব স্বামীরই হয়। আরিয়ান বলে, আমি একবারও বলেছি আমি এখানে কনে দেখতে এসেছি? বিয়ে করব কিনা সেই সিদ্ধান্ত জানতে এসেছি। আনিশার মতামত জানার পর সিদ্ধান্ত নিব। অনু বলে, আনিস আপু আপনার সাথে দেখাও করতে চায় না, সেই বিয়েটা করতে চায় না, তাই তার মাধ্যম হয়ে আমি এসেছি। আরিয়ান বলে, সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছ, এত ছোট বয়সে পাকনামি করার কি খুব দরকার তোমার অনু? একটা নিজের বয়সী মেয়েদের মতো চলাফেরা করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? অনু এসব কথা কানে তুলছে না। আরিয়ানের কথার উত্তর না দিয়ে বলে, আপনি যে বিয়ে করছেন সেই কথা আপনার ভাইয়াকে বলেছেন? আপনি যখন আপনার কলিজার টুকরো দোস্তকে বলেন নাই, তখন আমি যে আনিশাপুর স্থানে আসছিলাম তা কাউকে বলবেন না, নয়তো ভাইয়াকে বলে আপনাদের দুজনের মাঝে ভেজাল বাঁধিয়ে দিব, বলে দিলাম। আর হ্যাঁ, যত যাই হোক এই বিয়েটা ভাঙবেন, আর এমন ব্যবস্থা করবেন যাতে আনিশাপুর গ্রাজুয়েশন কমপ্লিট না হওয়া পর্যন্ত তার বাড়ির মানুষরা বিয়ে না দিতে চায়। আরিয়ান বলে, তা যার জন্য এত পাকনামি করছো সে তোমার কে হয়? কি সম্পর্ক তার সাথে তোমার? আনিশা আপু বলছি, তাতেও বোঝেন না সে আমার বোন হয়। আরিয়ান বলে, তুমি যে আমাকে তোমার কথার তলোয়ার দিয়ে অপমান করছো, এর জন্য তোমাকে আমি শাস্তি দিতে পারি। অনু বলে, আচ্ছা শাস্তি যা ইচ্ছা দিবেন, এইসব নিয়ে আমি ভয় করি না। এখন আপনি বিয়েটা ভেঙে দিবেন, ব্যাস এটাই সমাধান। আরিয়ান বলে, আবিরকে বলতে হবে ওর বোন অনেক বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। নিজেও তো বিয়ের জন্য মরে যাচ্ছেন, আপনি বিয়ে করেন, আবার বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না। এত বাড়াবাড়ি কিন্তু মোটেও ভালো না। দেখো এর ফল আবার সারা জীবন ভোগ করতে না হয় তোমাকে। সমস্যা নেই, ওই ফলের জুস করে আপনাকেই খাওয়াবো। বলে চলে যায়। সেদিন অনু তার আনিশা আপুর বিয়েটা ভাঙতে এসে নিজেই নিজের কবর খুঁড়ে চলে যায়, নিচে মোটেও বুঝতে পারে না। আরিয়ান সে বিয়েটার কি পরিণাম করে তা অনু ভালোই জানে। সেদিনের পর থেকে আরিয়ানের দুই চোখে সুই হয়ে যায় অনু। আরিয়ান সেদিনের পর থেকে অনুকে নরক ভোগ করাতে থাকে। অনু ধরপর করে ঘুম থেকে উঠে বলে, আল্লাহ, কেন যে সেদিন পণ্ডিতি করে আরিয়ানার আপুর বিয়েটার দায়িত্ব নিয়ে ভাঙতে গিয়েছিলাম। উফ, সেদিনের খারাপ ব্যবহারের জন্য আরিয়ান ভাই আমাকে আজও মাফ করে নাই। তার আমার ব্যবহারের থেকেও বেশি খারাপ লেগেছিল এটা যে এত ছোট মেয়ে কেন বিয়ের মতো একটা বিষয়ে পাকনামো করতে যাবে। আল্লাহ, সেই পাকনামো সারা জীবনের কাল হয়েছে। কাল আবার কেন যে ভাব দেখাতে গিয়ে ইরাদ ভাইয়ার রাজকে চড় দিয়েছি। আমার জীবনে কি আজরাইলের অভাব ছিল? নতুন করে বিপদের দাওয়াত দিয়েছি আবার। আরে, কাল ইউনিভার্সিটিতে প্রথম দিন ছিল আমার, কিন্তু এত মানুষের সামনে আমাকে সে চড় থাপ্পড় দিয়েছে। রাগ নিজের স্থানে, কিন্তু সে আমাকে থাপ্পড় দেওয়ার আগে একবার তো স্থানটাও দেখবে না। সাত সকালে অনু ঘুম থেকে উঠে এসব ভাবছিল। তার বেশি বাহাদুরি বিপদের কারণ। এমন সময় অনুর মুঠোফোনের রিংটোন বেজে ওঠে। মুঠোফোন হাতে নিয়ে দেখে স্ক্রিনের উপর আজরাইল নাম লেখা ভেসে আসছে। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম। অপর পাশে থেকে, ওয়ালাইকুম আসসালাম। কালকে থাপ্পড় নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না। তুমিও ভেজাল করার আগে যেমন কোনো স্থান দেখো না, ঠিক তেমন তোমাকেও ঠিক করার জন্য আমিও মাঝে মধ্যে তোমার মতো হয়ে যাই। বলে লাইন কেটে দেয়। অনু মুঠোফোন শক্ত করে ধরে নিজের কপালের সাথে বাড়ি দিতে থাকে আর বলতে থাকে, এই আজরাইল সব সময় ফোন দিয়ে আমাকে কথা শোনাচ্ছে। উফ, আমি কেন যে সুযোগ পাই না। যেদিন সুযোগ পাবো সেদিন এতগুলো বছরের অপমান সুদে আসলে ফেরত দিয়ে দিব। অনু রেডি হয়ে নিচে এসে দেখে আবির আজ এখনো ভার্সিটিতে যায়নি। আবির অনুকে দেখে বলে, যাক, তাহলে অবশেষে মহারানের নিচে আসতেছেন। তা আজ কি ভার্সিটিতে যাবি নাকি বাড়িতে থাকার ইচ্ছা আছে? হ্যাঁ, ভার্সিটিতে যাব, কিন্তু তুমি এখনো বাড়িতে যে? সকালে আরিয়ান ফোন দিয়ে বলছে আমি যেন এখান থেকে রেগুলার তোকে তোর সাথে করে ভার্সিটিতে নিয়ে যাই। আমি যে তোর ভাই, তার জন্য তো কিছু দায়িত্ব পালন করা দরকার। অনু খাবার টেবিলে বসতে বসতে বলে, আজকাল বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব শেখানোর জন্য বাইরের মানুষের থেকে পরামর্শ দিতে হচ্ছে। অনুর মা এসে বলে, এসব কোন ধরনের কথা অনু? আরিয়ানও আমাদের কাছে আবিরের মতো। আরিয়ান কেন বাহিরের মানুষ হতে যাবে? তুই আমাদের বাড়ির মেহমান। আমি মেহমান মানে কি? তোকে এত বড় করছি তো পরের বাড়িতে পাঠানোর জন্য। তুই তো আমাদের বাড়ির মেহমান।
এটা আমাদের তৈরি করা নিয়ম না। বিয়ের সম্পর্ক আল্লাহর রহমত বরকতে পরিপূর্ণ সম্পর্ক। অনু আর কিছু না বলে আবিরের সাথে ভার্সিটিতে চলে যায়। ভার্সিটিতে প্রবেশ করার পর ইরাদের সাথে দেখা হয় অনুর। অনু ইরাদকে দেখে মুচকি হাসি দেয়। ইরাদ বুঝতে পারছে না অযথা তাকে দেখে হাসার কি আছে। মেয়েটা কি কালকে থাপ্পড় দিয়েছে তাই বিদ্রুপ করে হাসছে? অনু একটু এগিয়ে গিয়ে ইরাদের সামনে নিজের কান ধরে বলে, সরি ভাইয়া, আমার কালকে আপনার গালে চড় দেওয়াটা উচিত হয়নি। তবে কি করব বলেন, আপনাদেরও তো দোষ ছিল তাই না? সে যাই হোক, আমি ছোট মানুষ, আর ছোটদের কোনো অধিকার নেই বড়দের গায়ে হাত ওঠানোর। আপনি আমার ভাইয়ার মতো, তাই ছোট বোন মনে করে আমায় মাফ করে দিন প্লিজ। ইরাদ খুব রেগে চড়ে চেঁচিয়ে বলে, এই বেয়াদ্দপ মাইয়া, আমি তোমার কোন কালের ভাই? সেই তখন থেকে ভাই ভাই করছো। তোমার সাথে রক্তের সম্পর্ক আছে? চলে আসছো ভাই বোনের সম্পর্ক তৈরি করতে। অনু ইনোসেন্ট চেহারা করে বলে, কারোর সাথে যে রক্তের সম্পর্ক না থাকলে তাকে ভাইয়া ডাকা নিষেধ, এমন কথা কোথাও বলা আছে? ইরাদ বলে, সে থাক বা না থাক তাতে আমার কি? ওইসব আমার দেখার বিষয় না। আমি তোমাকে আমার বোন বানিয়ে নিজের বাবার সম্পত্তির ভাগিদার বাড়াতে পারবো না। ইটস দ্যাট ক্লিয়ার? এবার অনু ভ্রুকুচকে ইরাদের দিকে তাকিয়ে বলে, শুনেন, ভালোভাবে কথা বলছি, তার মানে এই নয় যে আমার বাবার সম্পত্তি কম পড়ছে। আল্লাহর রহমতে আমার বাবার যেটুকু আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। রাস্তার যে কাউকে ভাই বানাতে যাব না, তাও পরের বাপের সম্পত্তির জন্য, বুঝছেন? ইউ অপমান মি? আমি অপমান সহ্য করব না। জি হ্যাঁ, অপমান করছি। বলে অনু সেখান থেকে সোজা চলে যায়। এমন সময় আরিয়ান ইরাদের কাছে এসে জিজ্ঞেস করে, কি রে, তোর কি হলো? চেহারা এমন বান্দরের মতো করে রেখেছিস কেন? ইরাদ বলে, আবিরের বোন এসেছিল, কানের কাছে ভাই ভাই বলে ঘ্যান ঘ্যান করছিল। আরিয়ান বলে, বুঝি তো, সুন্দরী মেয়ের ভাই কে হতে চায়? হ্যাঁ, এমন সুন্দরী মেয়েদের তো বিয়ে করে নিজের বাড়ির শোকেজে সাজিয়ে রাখা দরকার। হ্যাঁ, ভালো তো। শুভ কাজে দেরি কিসের? তাড়াতাড়ি যা, একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে ঘরে সাজিয়ে রাখ। খারাপ কথা বলিস নাই। আমি আজকে বাড়িতে যেয়ে বাবার সাথে কথা বলবো। শোন, তোর বিয়েতে দাওয়াত দিতে ভুলবি না কিন্তু। কবজি ডুবিয়ে খাবো তোর বিয়েতে, বুঝলি? হ্যাঁ, তারপর বাসর ঘর থেকে আমার বউকে নিয়ে পালাবি। আরে ধুর, মনটা উদার করতে শেখ। তুই তো বউ সাজিয়ে রাখবি, আমি তো কাজে ব্যবহার করবো, সমস্যা নেই। তারপর আবার তোর কাছে ফেরত দিয়ে আসবো সাজিয়ে রাখার জন্য। ইরাদ আরিয়ানকে শয়তান, খচ্চর, লুচ্চা ইত্যাদি বলে চলে যায়। আরিয়ান আবিরের কাছে গিয়ে দেখে আবির রাজের সাথে বসে আছে। আরিয়ান আবিরকে বলে, দোস্ত, দুঃখিত রে। আবির অবাক হয়ে বলে, তুই দুঃখিত কেন বলছিস রে? আরিয়ান বলে, আসলে কাল রেগে গিয়ে আনুকে থাপ্পড় দেওয়াটা মোটে উচিত হয়নি। তুই একটু আমার ভুলের জন্য আনুর কাছে মাফ চেয়ে নিস প্লিজ। আরে ধুর, ওসব কথা বাদ দে। আমি যা করতাম সে কাজ তুই করেছিস, সেইখানে ভুলে কি আছে? আচ্ছা ঠিক আছে, ওই কথা ভুলে যাচ্ছি। আচ্ছা শোন, আরিয়ান আর রাজ, তোদের বোনকে সাথে নিয়ে শুক্রবার আমার বাড়িতে আসবি। আমার ছোট বোন স্নেহার জন্মদিন। বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে তোদের আসতেই হবে। আরিয়ান বলে, সমস্যা নেই, আমাদের একমাত্র বোন ডিমকে দরকার হয় আগেই তোদের বাড়িতে পাঠিয়ে দিব। রাজের বোন তো আমাদের দুই ভাইয়ের বোন, তাই না? রাজ কিছু বলে না। তখন সেখানে ইরাদ এসে বলে, কি রে, সবাইকে দাওয়াত দিচ্ছিস, আমার কথা কেন ভুলে যাচ্ছিস? আবির বলে, তুইও তোর বোনকে সাথে করে চলে আসিস, তাহলে আমাদের সমস্যা নেই। ইরাদ বলে, ইনশাল্লাহ শুক্রবার দেখা হবে, আর সমস্যা থাকলেই বা আমার কি? এদিকে অনু ক্লাস শেষে গেটের সামনে এসে আবিরকে খুঁজতে থাকে। আরিয়ান এসে বলে, আবিরকে খুঁজে লাভ নেই, ওর দরকারি কাজ ছিল তাই চলে গেছে। আমার ঘাড়ে তোমার দায়িত্ব দিয়ে গেছে। অনু বলে, ধন্যবাদ ভাইয়া, আমি নিজ দায়িত্বে বাড়ি চলে যেতে পারবো। আরিয়ান জোরে একটা ধমক দিয়ে বলে, এই বেয়াদব মেয়ে, তোমাকে 1000বার বারণ করেছি না আমাকে ভাই বলে ডাকবে না? দরকার হলে জান, জানু, কলিজা এসব বলে ডাকবে। অনু বলে, আজাইরা, এসব বলে আপনাকে কেন ডাকতে যাব? কেন মানে কি? কয়েক বছর আগে তোমার জন্য এসব ডাক শোনা থেকে বিরত আছি, সে কাহিনী তুমি ভালো করেই জানো ময়নার মা। এবার অনুর মুখটা শুকিয়ে শুটকি মাছ হয়ে যায়। আর কোনো কথা না বাড়িয়ে সোজা আরিয়ানের বাইকের পেছনে উঠে পড়ে। আরিয়ান বলে, এই না হলে ভদ্র মেয়ে, এই মেয়ের একটাই সমস্যা, অতীতের খোঁজা না খেলে সহজে সোজা হয় না। বলে বাইক স্পিডে ছুটিয়ে চলে। আরিয়ান রাস্তা ফাঁকা পেয়ে অনুকে ভয় দেখাতে প্রচুর জোরে বাইক চালাতে থাকে। এতে অনু ভয় পেয়ে আরিয়ানের কাঁধ খুব শক্ত করে খামচি দিয়ে ধরে রাখে। আরিয়ান ব্যাপারটা বুঝতে পারে।
তাতে ওর কিছুই যায় আসে না। অনুকে ডিস্টার্ব করতে আরিয়ানের বেশ মজা লাগে। অনুদের বাড়ির সামনে বাইক থামাতেই অনু বাইক থেকে নেমে জোরে জোরে হাঁপাতে হাঁপাতে বলে, আমাকে মেরে ফেলার ইচ্ছা আছে আপনার? দিনের বেলা রাতের আকাশে চাঁদ দেখিয়ে দিচ্ছেন। দেখেন, আমার এত তাড়াতাড়ি মরার শখ নেই। আপনার দরকার হলে আপনিই মরে যান। আরিয়ান বলে, দিনের বেলা রাতের আকাশের চাঁদ দেখিয়েছি, রাতের বেলা না হয় দিনের সূর্য দেখাবো, বুঝলে মেয়ে? এদের কথাবার্তা শুনতে পেরে আবির বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। এসে বলে, আরিয়ান কি হয়েছে? আরিয়ান বলে, আর বলিস না, অনু আমার বাইকে চড়ে এত মজা পেয়েছে যে রাতে লং ড্রাইভে যেতে চাইছে। আমি বারণ করেছি, তাও আমার কথা শুনছেই না। বলে ভাইয়া কিছু বলবে না, আপনি ভাইয়াকে বলেন, তাহলেই সে রাজি হবে। অনু মনে মনে বলে, ওরে খচ্চর বেটা, তুই আমারে এইভাবে ভাইয়ার সামনে পচাবি ভাবতেও পারি নাই। থাম, আজ তোর মিথ্যা কথার কিছু করবই। আবির বলে, অনু, তুই সত্যি আরিয়ানের সাথে যেতে চাইছিস? ভাই, তুমি তো জানো তোমার বোনটা কেমন। তোমার কি মনে হয় আরিয়ান ভাইয়া যা বলছে সে সব সত্যি কথা, বা সে কথাগুলো আমি বলেছি? আরিয়ান বলে, আবির, তোর কি মনে হয় আমি মিথ্যে অথবা বানিয়ে কথা বলছি? আবির একটু চুপ থেকে বলে, ওহো, তোরা দুজনে সত্যি সত্যি বলছিস। কারণ অনু খুব মজা করতে ভালোবাসে, সেই কারণে হয়তো সে তোকে মজার ছলে কথাগুলো বলছে, আর তার জন্য অনু এমন কথা বলছে। আরিয়ান অনুর দিকে তাকিয়ে চেহারার মধ্যে এমন একটা এক্সপ্রেশন দেয় তাতে বোঝা যায় সে জিতেছে। অনু কাঁদো কাঁদো চেহারা করে কিছু বলবে, তার আগে আবির বলে, আচ্ছা, আরিয়ানতা বলল আমার বোনকে নিয়ে কবে যাচ্ছিস ঘুরতে? অনু আবিরের মুখে এমন কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। অনুর চেহারার এমন এক্সপ্রেশন দেখে আরিয়ান বলে, আঙ্কেল আন্টি যদি মাইন্ড করে তখন? আবির বলে, আরে ধুর, সবাই তোকে বিশ্বাস করে, আর তাই তোর সাথে আমার বোন, আমার দুই বোনকে চোখ বন্ধ করে ছাড়তে পারি, তাতে একবারও ভাবতে যাব না। আরিয়ান বলে, শুভ কাজে দেরি কিসের, তাহলে আজ রাতেই যাব। অনু এমন কথা শুনে এক সেকেন্ডও না দাঁড়িয়ে সোজা বাড়ির ভেতরে চলে যায়। আবির বলে, দেখছিস আমার বোনটা কত খুশি হয়েছে, যে খুশি প্রকাশ করতে সোজা বাড়ির ভিতরে চলে এসেছে। আরিয়ান ডেভিল মার্কা হাসি দিয়ে বলে, হ্যাঁ, একটু বেশি খুশি হয়েছে। এরপর দুজনে দুজনকে বিদায় দিয়ে চলে যায়। অনু নিজের রুমে এসে হাতে থাকা ব্যাগটা সোজা বিছানার উপর ছুঁড়ে ফেলে দেয়। অনুর এমন কাণ্ড দেখে স্নেহা পড়ার টেবিল থেকে উঠে এসে বলে, তোমার সমস্যা কি আপু? এই রুমে আমিও যে থাকি সে কথা ভুলে যাও কেন? তুই আছিস তা ভুলি নেই দেখেই তো বিছানার উপর ছুঁড়েছি, তোর উপর তো ছুঁড়ে দেইনি ব্যাগটা। তোমার মেজাজের তাপমাত্রা দেখে মনে হচ্ছে আরিয়ান ভাইয়া ভালোই বাস দিয়েছে। অনু রেগে বলে, হ্যাঁ রে আরিয়ানের চামচি, কোনোদিনও আমার সাপোর্ট করিস নাই কেন রে? আমি কি তোর বোন না? আর ওই আরিয়ানের প্রতি তোর এত দরদ কেন রে? স্নেহা বলে, ও মা, দরদ দেখাবো না কেন? ওনার মতো সুন্দর স্মার্ট পোলার সাথে যুদ্ধ করে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো বোকামে আমি তো নই। অনু বিছানার উপর মুখ গোমরা করে বসে থাকে। স্নেহার ফোনে মেসেজ আসে। স্নেহা একটু ফোন টিপাটিপির পর অনুর পাশে বসে বলে, বাহ আপু, এই না হলে তুমি আমার বোন? অনু স্নেহার দিকে ভ্রুকুসকে তাকিয়ে থাকে। স্নেহা সেদিকে খেয়াল না করে বলে, আজ রাতে যে তুমি আরিয়ান ভাইয়ার সাথে ডেটিংয়ে যাচ্ছ সে কথা আগে বলো নাই কেন? অনু রেগে মেগে বলে, ওই শালার সাথে ডেটিংয়ে যাবে আমার জুতা, মরে গেলেও তো যাইতাম না। ফাজিল পোলা আমাকে ফাঁসিয়ে শাস্তি দিতে দিয়ে যাওয়ার প্ল্যান করছে। স্নেহা বলে, ভালো তো, যাও এবার ফ্রেশ হয়ে রেডি হতে শুরু করো। রাতের আকাশে সূর্য উপভোগ করবা, তাও আমার সাথে আরিয়ান ভাইয়ার সাথে। অনু স্নেহাকে মারতে যাবে তখন অনুর মা এসে স্নেহাকে বলে, এই স্নেহা, তুই আমার সাথে আয় এক্ষুনি, তোর কিছু কাজ করতে হবে। স্নেহা বোনের হাতে মার খাবার থেকে মায়ের সাথে কাজ করাটা বেশি ভালো মনে করে চলে যায়। অনু বসে বসে নিজের চুল ছিঁড়তে থাকে। এমন সময় অনুর ফোনে আরিয়ান কল দিয়ে বলে, আমার উপর রাগ করে অযথা নিজের এত সুন্দর চুলগুলো ছিঁড়ে নষ্ট করিও না। বিয়ের সময় কেউ টাকলু মাথার বউ নিবে না, এই বলে দিলাম। বলে টুং করে লাইন কেটে দেয়। অনু নিজের ফোনটা আসার দিতে যেয়ে দেয় না, নিজেকে বলে, বাপের টাকার ফোন নষ্ট করে লাভ নেই, যখন বিয়ে করব তখন জামাইয়ের টাকার ফোন ইচ্ছে মতো নষ্ট করব বলে নিজেকে সান্ত্বনা দেয়। এদিকে আবির তার বাবা মার কাছে আরিয়ান অনুর ঘুরতে যাবার কথা বলে। তাতে তার মা বাবা কেউই আপত্তি করে না, বরং তারা স্নেহাকে বলে, তোমার ইচ্ছে হলে তুমি আরিয়ানের সাথে ঘুরতে যেতে পারো। স্নেহা সোজা না করে দেয়, সে অন্য কোনো দিন যাবে। অনু রাতের বেলা না চাইতেও রেডি হয়ে বসে থাকে, কারণ সে জানে
আরিয়ান যখন বলেছে সাথে করে নিয়ে যাবে, তখন যেভাবেই হোক নিয়ে যাবে। তাই জলে থেকে কুমিরের সাথে অনু ঝগড়া করতে চাইছে না, আর কোনো লাভ হবে না। একটু পর আরিয়ান বাড়ির সামনে এসে গাড়ির হর্ন বাজাতে থাকে। অনু বাইরে এসে বলে, হঠাৎ বাইক রেখে গাড়ি আনছেন কেন? আরিয়ান শয়তানি হাসি দিয়ে বলে, বাইকে তো রাতের আকাশে সূর্য ভালো মতো দেখা যাবে না, তাই এত কথা না বলে সোজা গাড়িতে বসে পড়ো। অনু চুপচাপ সামনের সিটে বসে পড়ে। তারপর আরিয়ান গাড়ি ড্রাইভ করতে শুরু করে। দুজনে চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। অনেকটা সময় পর আরিয়ান গাড়িটা থামিয়ে দেয়। তারপর অনুকে সাথে করে হাঁটতে শুরু করে। অনু এবার কথা বলে, আমরা এত রাতে নদীর তীরে কেন এসেছি? আরিয়ান কিছু বলে না, শুধু অনুকে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতে বলে। অনু ভদ্র মেয়ের মতো নদীর তীরে রাতের নীরবতা অনুভব করছে। নদীর তীরের বাতাসে সে যেন কোথাও হারিয়ে যাচ্ছে গভীরে। এভাবে অনেকটা সময় পর আরিয়ান বলে, দেখো নদীর পানিতে চাঁদের আলো ছায়ার খেলা। অনু অবাক হয়ে নদীর পানি দেখে চাঁদের আলোতে পরিপূর্ণ। চারিদিক চাঁদের আলোতে আলোকিত হয়ে আছে। পরিবেশটা অন্যরকম সুন্দর লাগছে। মনে মনে ভাবে আরিয়ান খারাপ হলেও তার এই কাজটা ভালোই লেগেছে। হুট করে আরিয়ান অনুকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিতে গিয়ে ওর হাত ধরে বলে, না ধরলে তো পানিতে পড়ে যেতে। মেয়ে মানুষের এতটা বেখেয়ালি হলে চলে বলো? অনু রেগে আরিয়ানকে কিছু বলবে তার আগেই আরিয়ান অনুর মুখ বন্ধ করে বলে, বলছিলাম না রাতের আকাশে দিনের সূর্য দেখাবো। হ্যাঁ, তো কই সেই সূর্য? আরিয়ান চাঁদের দিকে ইশারা করে বলে, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্য থেকে আলো ধার করে সে সারা পৃথিবীকে আলোকিত করে। দেখো এটাই সেই সূর্যের আলো, যে সূর্য দিনে অসহনীয় তাপ দেয় আর তার আলোতে চাঁদ রাতের সৌন্দর্য বাড়িয়ে দেয়। পৃথিবীতে তেমন কিছু মানুষ আছে যারা বাহির থেকে খুব শক্ত, ভেতরটা খুব নরম। অনু বলে, চাঁদের সাথে সূর্যের সম্পর্কের কথা বুঝলাম, কিন্তু এদের দুজনের সাথে মানুষের সম্পর্ক কোথায়? আরিয়ান অনুর মাথায় গাঁটটি মেরে বলে, তোমার মতো মাথামুটির মাথায় কিছুই ঢুকবে না, চলো এখন বাড়িতে যেতে হবে। অনু বলে, আর একটু থাকি এখানে। আরিয়ান বলে, আমার সাথে তো আসতেই চাইছিলে না, এখন ব্যাপারটা কি? এখানে সারা জীবন থেকে যাওয়ার ইচ্ছা আছে নাকি? এমন পরিবেশে তো সারা জীবনের জন্য থাকতে ইচ্ছে করে। তোমার ইচ্ছা থাকলেও আমার নেই, তাই অযথা ঝামেলা না করে বাড়ির পথে রওনা দাও। অনু মুখ গোমরা করে হাঁটতে শুরু করে দেয়। গাড়ির কাছে এসে কোনো কথা না বলে সোজা গাড়িতে বসে পড়ে। আরিয়ান গাড়ি ড্রাইভ করে ফিরে আসতেই মাঝপথে গাড়ির ইঞ্জিন গরম হয়ে সমস্যা সৃষ্টি করে। মাঝপথে কি করবে কোনো উপায় না পেয়ে আরিয়ান তার বাড়িতে ফোন করে ড্রাইভারকে বাইক নিয়ে আসতে বলে। অনু গাড়ি থেকে নেমে রাস্তার পাশে আরিয়ানের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। এত রাতের রাস্তার পাশে আপনার সাথে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারবো না, আমাকে বাড়িতে রেখে আসেন বলছি। এই তুমি কি কান মাথা খেয়ে বসে আছো? দেখছো না তুমিও রাস্তায় আমিও রাস্তায়? এমন সময় সেখানে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে দুজন বয়স্ক মানুষ বলে, তোমাদের দুইজনের মধ্যে কি সম্পর্ক জানতে পারি? অনু রেগে বলে, মাঝরাতে দুজন ছেলে মেয়ে একসাথে মানে কি খারাপ সম্পর্ক হবে? থিঙ্ক বি পজিটিভ। আরিয়ান অনুর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ একদম হালাল সম্পর্ক। গাড়ির মধ্যে থাকা বয়স্ক মহিলা বলে, এত রাতে এভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে আছো যে? আরিয়ান কোনো তেরা কথা না বলে সোজা বলে, আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে তাই অপেক্ষা করছি, বাড়ি থেকে গাড়ি আসছে। তারপর তারা আর কোনো কথা না বলে চলে যায়। গাড়িটা চলে যাওয়ার পর অনু তাদের উদ্দেশ্য করে গালি দিতে শুরু করে। অনুর এমন পাগলামি দেখে আরিয়ান হাসতে শুরু করে দেয়। অনু বলে, 100 পাটি দাঁত বের করে হাসেন, সমস্যা নেই। কে বেয়াদব লোকজন, আমাদের বিপদে দেখে সাহায্য করার কথা না বলে মজা নিয়ে চলে গেছে। আরিয়ান বলে, যুগ বদলে গেছে, এখন মানুষের কাছে কোনো কিছুর আশা না করাই উত্তম। কেউ বিপদে পড়লে তাকে দেখে সবাই মজা নিতে পারে, কিন্তু তাদের সাহায্য করার জন্য বাড়িয়ে দেয়া হাতের বড়ই অভাব। একটু পর ড্রাইভার মিস্ত্রিকে সাথে করে আরিয়ানের বাইক নিয়ে চলে আসে। ড্রাইভার গাড়ি ঠিক করে বাড়িতে নিয়ে যাবে। আরিয়ান অনুকে নিয়ে বাইকে করে রওনা দেয়। দিনের মতো রাতে আর অনুকে ডিস্টার্ব করে না। রাতের বেলা ফাঁকা স্থানে বাইক চলার মজাই অন্যরকম। অনু আজ অনেক কিছু উপভোগ করছে। অনুকে বাড়িতে নামিয়ে দিয়ে আরিয়ান সোজা তার বাড়িতে চলে যায়। অনু আরিয়ানের খুনসুটি বহু বছর ধরে চলছে। তারা পূর্বের পরিচিত বলেই হয়তো কখনো কেউ ওদের নিয়ে খারাপ মন্তব্য করে না। তবে কে জানতো সামনে ওদের জীবনের গল্পটা বদলে যাবে। চাঁদনি রাতের কাহিনীর পর কয়েকদিন আর অনু আরিয়ানের দেখা হয় না। এদিকে স্নেহার জন্মদিনের অনুষ্ঠানের ব্যস্ততায় সবাই সবকিছু ভুলে গেছে। আজকে স্নেহার 17তম জন্মদিন। সামনের বছর সে 18 বছরের স্বাধীন তরুণী হবে। তাই 17 বছরের জন্মদিনটা বেশ সুন্দর করে পালন করবে।
অনু স্নেহার পছন্দ মতো ক্রিম কালারের একটা বড় গোলামের ডিজাইন করা গাউন কিনে আনে। আর সেই গাউনটা পরেছে স্নেহা। গাউনটা পরে সুন্দর করে চুলের ডিজাইন করে খোপা করে, রাজকুমারীদের মতো মাথায় ছোট্ট স্টোনের তাজ পরে। আজকে স্নেহাকে পুরো ডিজনিল্যান্ডের রাজকুমারী মনে হচ্ছে। পুরো বাড়িটা খুব হালকা সাজে গর্জিয়াস করে সাজানো হয়েছে। বোনের জন্মদিনের নানা রকম আয়োজনে অনু আর আবির ব্যস্ত, তাই ওরা সেভাবে তৈরি হয়নি। নর্মাল ড্রেস আপে বাড়ির কাজ করতে থাকে। এমন সময় আরিয়ান সেখানে এসে অনুকে এভাবে কাজ করতে দেখে ভেবে নেয় আজও অনুর সাথে শয়তানি করবেই। আরিয়ান স্নেহাকে সাথে করে অনুর সামনে গিয়ে বলে, আচ্ছা স্নেহা, তুমি কি একটা কথা জানো? কি কথা ভাইয়া? বাড়ির বড় মেয়েগুলো কাজের মেয়ে হয়, বুঝলে? স্নেহা একগাল হেসে বলে, জানবো না কেন? ওই যে দেখেন আমার বড় বোন, তার নমুনা। অনু ভ্রুকুসকে স্নেহার দিকে তাকিয়ে বলে, আমাকে উদ্দেশ্য করে তোরা কোনো ফাজলামো করছিস না তো? পাগল কামড় দিয়েছে না কি যে তোমাকে নিয়ে ফাইজলামি করতে যাব? আরিয়ান মাছের টোপকে বলে, স্নেহা তোমাকে বাড়ির কাজের মেয়ে বলেছে। অনু রাগী দৃষ্টিতে স্নেহার দিকে তাকাতেই স্নেহা আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান চোখের ইশারায় বোঝায়, আমি আছি, তোমার চিন্তা নেই। আরিয়ানের কাছ থেকে আশ্বাস পেয়ে স্নেহা নিজের মনে অনেকটা সাহস জোগাড় করে। স্নেহা শক্ত কণ্ঠে বলে, আমি ভুল কি বলেছি বলো তো আপু? অনু বলে, তুই বাইরের মানুষের সামনে আমাকে কাজের মেয়ে কেন বলবি? স্নেহা বলে, দেখো, বাড়ির বড় মেয়েদের দায়িত্ব বেশি হয়, তাই তাদের বাড়ির সব কাজ করতে হয়। যেমন তুমি বাড়ির বেশিরভাগ কাজ করো, আমি নামে মাত্র কিছু মিছু করি আর কি। তাহলে বড় মেয়ের সংজ্ঞা দিতে কাজের মেয়ের পদবি ব্যবহার করলে সমস্যা কোথায়? অনু চিৎকার করে বলে, সমস্যা আমার মাথায়। আজকাল মনে হয় এ বাড়ির মেয়ে না, আমি অন্য বাড়ির মেয়ে। তার জন্যই তো সবাই আমার সাথে এমন ব্যবহার করছেন। স্নেহা সবগুলো দাঁত বাহির করে হাসতে থাকে। অনু রাগে দুঃখে সেখান থেকে চলে যায়। অনুর যাবার পর আরিয়ান স্নেহার সামনে বড় একটা চকলেট বক্স এগিয়ে দিয়ে বলে, এই না হলে আমাদের স্নেহামণি। চকলেট বক্সটা হাতে নিয়ে স্নেহা আরিয়ানকে জিজ্ঞেস করে, সে আসবে না? এমন সময় সেখানে সে চলে আসে। তাকে দেখে স্নেহা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, আচ্ছা মিমডিম, এটা কি তোর আসার সময় বলতো? মিম বলে, দেখ স্নেহা, আগে তো আমাকে ডিম ডাকা বন্ধ কর, কারণ এখানে অনেক মানুষের আনাগোনা। কেউ ডিম নাম শুনলে কি ভাববে? তাছাড়া আমার একটা প্রেস্টিজ আছে, তাই না? স্নেহা বলে, আরে হ্যাঁ, আমাদের ডিমের প্রেস্টিজ নিয়ে চিন্তার তো শেষ নেই। তারপর দুই বান্ধবী চলে যায় গল্প করতে। এদিকে রাত চলে আসে। ইরা তার সাথে বোন তাসনিয়াকে নিয়ে আসে। তাসনিয়াকে আবিরের সাথে করে স্নেহার রুমে রেখে আসে। সবকিছু ঠিকঠাক হবার পর অনু আবির রেডি হয়ে নিচে চলে আসে। এরপর সবাই একসাথে অনেক মজা করে আড্ডা দেয়। একসাথে সবাই অনেক ছবি তোলে। তারপর খাওয়া দাওয়া করে। সবাই একসাথে বসে আছে এমন সময় সেখানে ইরাদের মা বাবা চলে আসে। তাদের হঠাৎ এমন আগমনের কারণ খুঁজতে গিয়ে জানা যায় যে ইরাদের সাথে অনুর বিয়ের প্রপোজাল নিয়ে আসছে তারা। অনুর বাবা মা সোজাভাবে বিয়ের প্রপোজাল না করে দেয় না। তারা বলে, কিছুদিন পর তো মাস্টার্সের ফাইনাল পরীক্ষা, ওরা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসুক, তারপর না হয় ওদের 4 হাত এক করে দেওয়া যাবে। ইরাদের বাবা মা নাছরবান্দা। তারা পরীক্ষার আগে ছেলের বিয়ের ঝামেলা শেষ করতে চাইছে। তাদের কথা বিয়ের পরেও পরীক্ষা দিতে পারবে। আপনাদের যখন পরীক্ষার পর বিয়ে দিতে সমস্যা নেই, তখন পরীক্ষার আগে বিয়ে দিতে সমস্যা কোথায়? অনুর বাবা মা ইরাদের বাবা মাকে বলে, বিয়ের বিষয়ে ভাবার জন্য আমাদের কিছুদিন সময়ের প্রয়োজন, আমরা কিছুদিন পর না হয় এ বিষয়ে আলোচনা করব। ইরাদের বাবা মা তাদের এই বিয়ে নিয়ে চিন্তা করার জন্য সময় নিতে বলে। তাদের কোনো সমস্যা নেই। তাসনিয়া এসে অনুকে জড়িয়ে ধরে বলে, শেষ পর্যন্ত এই মিষ্টি আপুটা আমার ভাবি হবে, ভাবা যায়? অনু বলে, আমার বিয়ের প্রস্তাব নিয়ে তোমার মা বাবা সোজা বাড়িতে চলে এসেছেন, আর আমার ফ্যামিলি বা কেমন মেয়ের মতামত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন মনে করছে না। সব সিদ্ধান্ত একাই নিচ্ছে তারা। তাসনিয়া বলে, ভাবি তুমি এই বিয়েতে রাজি না? অনু বলে, তোমার ভাইয়ার সাথে কি আমার 4-5 বছরের রিলেশন আছে যে হুট করেই সম্বন্ধ আনলে বিয়ে পিড়িতে বসতে হবে? স্নেহা বলে, আপু মাথাটাকে একটু শাটডাউনে রাখো এখন, এখানে অনেক মেহমান, কোনো রকম তামাশা সৃষ্টি করো না প্লিজ। অনু এক্সকিউজ মি বলে সেখান থেকে চলে যেতে লাগে। তখন আরিয়ান অনুর হাত ধরে বলে, অভিনন্দন হবু নতুন বউ। এই কথা শুনে অনুর গায়ে জ্বালাপোড়া করতে শুরু করে। একটা ঝাটকা দিয়ে আরিয়ানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে চলে যায়। তারপর সবাই নানা রকম কথা বলে অনুদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। আরিয়ান চলে যাওয়ার সময় স্নেহা তাকে বলে, এই হিরো, আমার বোনটার কি সত্যি জিরোর সাথে বিয়ে হবে? আরিয়ান বলে, বিয়ে হলে মন্দ হবে না বলো? স্নেহা বলে,
আপুর বিয়ে তাড়াতাড়ি হলে তো আমার সমস্যা। কেন, তোমার কি সমস্যা? বাবা মা তো বড় মেয়েকে বিদায় করতে পারলে আমার পিছনে লাগবে বিয়ে নিয়ে। আপুর বিয়ে যত দেরিতে হবে আমার জন্য তো ততই ভালো। তুমি কি স্বার্থপর বোন? নিজের বোনের বিয়ে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তায় বিভোর। স্নেহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে চলে যায়। আরিয়ান চলে যাওয়ার পর স্নেহা নিজেকে নিজে প্রশ্ন করে, আজ আমার হিরোর কি হলো? এইভাবে হুট করে চলে গেল কেন? আপুর বিয়ের খবর শুনে আমার এমন বোকা বোকা টাইপের কথা শুনে কি রাগ করেছে সে? রাগ করলি বা আমার কি? অনু নিজের রুমে এসে সবকিছু উল্টাপাল্টা করতে থাকে। স্নেহা রুমে এসে অনুকে এমন কাজ করতে দেখে চিৎকার করে নিজের বাড়ির সবাইকে তাদের রুমে ডাক দেয়। অনুর বাবা মা আবির সবাই এসে তো অনুর এমন কাজ দেখে অবাক। অনুর বাবা বলে, অনু, তুমি কি এখনো ছোট বাচ্চা আছো যে বাচ্চাদের মতো ফালতু কাজ করছো? অনুর মা বলে, এই সব কিছু হয়েছে তোমার অতিরিক্ত আদরের কারণে। এবার তুমি দেখো তোমার মেয়ের এইসব ফালতু কাজ। অনু তার বাবার সামনাসামনি দাঁড়িয়ে বলে, বাবা, হুট করে কেউ বিয়ের প্রপোজাল আনলে তাকে হ্যাঁ করে দিতে হবে? একটু কি আমার মতামত নেওয়ার আগ্রহ হলো না তোমাদের? তোমার কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে অথবা অন্য কাউকে পছন্দ করো? অনু বলে, বাবা, আমার এমন কিছুই নেই। এসবের কোনো কিছু যখন নেই তখন এই বিয়েতে তোমার সমস্যা কি হয়? হ্যাঁ, আর হ্যাঁ, একটা কথা, আমরা তোমার বাবা মা, আমরা যা সিদ্ধান্ত নেব তা তোমার ভালোর জন্য নেব। তাই বলে বিয়ের মতো একটা সম্পর্কে বেঁধে দেওয়ার আগে একটা বার আমার মতামত জানতে চাইবে না? অনুর মা অনুকে থাপ্পড় দিয়ে বলে, বেয়াদব মেয়ে, বাবার মুখে মুখে তর্ক করো। এই শিক্ষায় বড় করছি এতদিন। অনু অশ্রুসিক্ত নয়নে সবার দিকে তাকিয়ে থাকে। অনুর বাবা বলে, ভেবেছিলাম কিছুদিন পর তাদের আমাদের মতামত জানাবো, তবে তোমার এমন ফালতু ব্যবহারের কারণে আজকেই তাদের আমার মতামত জানিয়ে দেবো। দেখি তুমি কি করে আটকাও এই বিয়েটা। বলেই অনুর বাবা অনুর রুমের বাইরে চলে যায়। আবির বলে, তো বেশি পাকনামের জন্য নিজের গর্তে তুই নিজেই পড়িস। তোকে কে বাঁচাবে? ভেবেছিলাম বাবার সাথে কথা বলবো, কিন্তু না, তোর মাঝে তো কোনো দোষের নমুনাও নেই। অনু কান্নায় ভেঙে পড়ে। কেন আমার সাথে সবাই হঠাৎ করে এমন করছে? আমি কি এমন ভুল করেছি? কোনো মেয়ের পরিবার যদি এমন কাজ করে তাহলে কি সেই মেয়েটার একটু রাগ করারও অধিকার নেই? নাকি আমি মেয়ে বলে আমার কোনো স্বাধীনতা নেই? না তারা আমার মা বাবা বলে সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু তাদেরই? অনু অনেকটা সময় নিচের রুমে বসে বসে বিলাপ করতে থাকে। স্নেহা ও বোনকে সান্ত্বনা না দিয়েই পাশের রুমে গিয়ে ফোনে বান্ধবীদের সাথে আড্ডা দিতে থাকে। অনুর ফোনে আরিয়ান কল দেয়। অনু একরাশ মনের মাঝে কষ্ট নিয়ে আরিয়ানের কলটা রিসিভ করে। জানো, বেদনাগ্রস্ত মনের কোনো মলম নেই আমার কাছে। যদি থাকতো তাহলে তোমাকে সেই মলমটা দিয়ে আসতাম। আমার জন্য এত দরদ উতলে পড়ছে কেন আপনার? কারণ যার সাথে শয়তানি করে মজা নিতে পারি সে যদি কষ্ট ভোগ করে তাহলে আমার কি ভালো লাগতে পারে বলো? সবাই নিজের স্বার্থের জন্যই আমাকে ব্যবহার করছেন। আমি কি টিস্যু যে যার যখন ইচ্ছে হবে ব্যবহার করে ফেলে দিবেন? আরিয়ান বলে, তুমি নিজের কবর নিজে খুঁড়েছো, তাতে আমার কি? সময় হলে যাব তোমার কবরে এক মুঠো মাটি দিয়ে আসতে। আমাকে কবরে পাঠানোর চিন্তাও কমপ্লিট আপনার? কি মনে করছেন বাবা মায়ের উপর রাগ করে আমি আত্মহত্যা করব? আমি কেন মরতে যাব? মরলে মরুক ইবলিশ শয়তান। আমি রাগের বশে আত্মহত্যা করে জাহান্নামী হতে রাজি নই। এই রাখেন তো ফোন। আরিয়ান ফোনের লাইনটা কেটে দিয়ে নিচের বিছানার উপর হাসিতে গড়াগড়ি খেতে থাকে। এই অনুটাও না একদম বোকা, বুঝতেও পারলো না ওর মন ভালো করার জন্য আমি একটু উল্টাপাল্টা কথা বলছি। গাধীর তো সব সময় আমার কথার মানে না বুঝে খুনসুটিতে মেতে ওঠে। যাক, তাতেই ভালো। একটু খুনসুটি যদি মেয়েটার মন খারাপ কম মেডিসিনের কাজ করে তাহলে এই খুনসুটি ভালো। অনু ফোনটা রেখে বলে, এই একটা লোক আমার সব থেকে বড় শত্রু। আমার খারাপ দিনটাও ঝগড়াটে করে দিবে, আবার আমার ভালো খুশির দিনেও খুনসুটি পাকিয়ে নিয়ে বসে থাকবে। মাঝে মাঝে মনটা কয় আরিয়ান ভাইরে খুন করে গুম করে দেই, কিন্তু এইসব খুন খারাপি করলে সারা জীবন জেলখানাতে বন্দি থাকতে হবে। তো আবির ভাবতে থাকে, অনু কি কোনোদিনও বড়দের মতামতকে সম্মান দিবে না? ছোট থেকে একটু আলাদা, তবে মনটা ভালো। মাঝে মাঝে এমন কিছু করবে যা কেউই সহজে হজম করতে পারে না। ইরাত বাড়িতে গিয়ে ভাবতে থাকে, প্রথম কাজটা কমপ্লিট। বেয়াদব মেয়েটাকে আমি আমার খাঁচায় সারা জীবন বন্দি করে রাখার ব্যবস্থা করেছি। এবার শুধু শুভ পরিণামের অপেক্ষা। দেখি কে বাঁচাইয়া লইয়া যায় আমার ময়না পাখিরে। কিছু সময় সুন্দরীদের বন্দি করে রাখাতেও মজা আছে। আমার সাথে পাঙ্গা নিয়েছিল, তার জন্য কিছুই বলি নাই, তবে ছেড়ে দিব এমন কথাও কখনো বলি নাই। তাসনিয়া ভাবছে, যাক, অবশেষে আমাদের বাড়িতে তাহলে বিয়ের সানাই বাজবে। আহা, কি মজা আকাশে বাতাসে আমার ভাইয়ের বিয়ে বলে কথা। আহা, কি মজা। পার্লারে যাব পেতনি সাজ দিতে।
ভাইয়ের বিয়ের সময় সাজার শখ পূরণ হবে। এভাবে মনোমালিন্যের মাঝে বেশ কিছুদিন কেটে যায়। এই ঘটনার কিছুদিন পর এক রাতে হঠাৎ করে কেন জানি অনু প্রচুর পরিমাণে কান্না করতে থাকে। নিজের বাড়িটা তার কাছে জেলখানা মনে হচ্ছিল। যখন নিজের নিরাপত্তার আবাসস্থান বিষাক্ত মনে হয়, তখন নিঃশ্বাস নেওয়ার জন্য হলেও বাড়ির বাইরে যেতে হয়। আজ অনু নিজের পরিবারের কথা চিন্তা না করে এই মধ্যরাতে চুপচাপ বাড়ির বাইরে বেরিয়ে আসে।